প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের হিস্ট্রি ক্লাস। তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে সাধারণত ডিগ্রি কলেজগুলোতে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমি তোমাদের ইউনিট এ, তোমাদের পেপার 1 রয়েছে, মেজর পেপার 1-এর ইউনিট এর মধ্যে রয়েছে একটি টপিক রয়েছে দ্য গ্লোরি অফ ইন্ডিয়ান লিটারেচার, বেদ, বেদাঙ্গ, উপনিষদ, ইপিক্স, জৈন অ্যান্ড বুদ্ধিস্ট। এই টপিকের উপর আমি তোমাদেরকে 12 মার্কের একটি উত্তর দিয়ে দেব। তোমাদের এই টপিক থেকে যে কোনো কোয়েকশন আসুক, তোমরা এই উত্তরটা লিখে দিতে পারো। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম ইউনিটি ইন ডাইভার্সিটি। ইউনিটি ইন ডাইভার্সিটির একটি 12 মার্কের উত্তর দিয়ে দিয়েছি। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে দ্য গ্লোরি অফ ইন্ডিয়ান লিটারেচার থেকে একটি গুরুত্বপূর্ণ সহজ সরল ভাষায় একটি 12 মার্কের উত্তর দিয়ে দেব। যদি আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের আজকের এই ক্লাসের টপিকটা হচ্ছে দ্য গ্লোরি অফ ইন্ডিয়ান লিটারেচার। 12 মার্কের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমে দেখে নাও ভূমিকা। ভারতীয় সাহিত্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বিভিন্ন সংস্কৃতি, ভাষা এবং দার্শনিক ঐতিহ্যের সুতো বেঁধে বুনা। 3000 বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত একটি সমৃদ্ধ ঐতিহ্যের সাথে এটি দেশের গভীর বুদ্ধিভিত্তিক, শৈল্পিক এবং আধ্যাত্মিক অর্জনের একটি প্রমাণ। বিশ্ব সাহিত্যে এই গৌরবময় সাহিত্যের উত্তরাধিকারীর মধ্যে রয়েছে শ্রদ্ধেয় বেদ, অন্তর্দৃষ্টিপূর্ণ উপনিষদ, মহাভারত এবং রামায়ণের মহাকাব্য এবং প্রভাবশালী কাজগুলি। জৈন ও বুদ্ধ চিন্তাবিদরা এটি এমন একটি সাহিত্য যা ভারতের পরিচয়কে তৈরি করেছে। লেখক এবং চিন্তাবিদদের অনুপ্রাণিত করেছে এবং এর কালজয়ী গভীর জ্ঞান এবং রুদ্রকর সৌন্দর্য দিয়ে বিশ্বব্যাপী পাঠকদের মোহিত করে চলেছে। বেদ হল ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ নিয়ে গঠিত একটি হিন্দু ধর্মের প্রাচীনতম এবং সবচেয়ে পবিত্র গ্রন্থ, যেগুলোতে স্তব, প্রার্থনা এবং দার্শনিক আলোচনা রয়েছে। এটি হচ্ছে তোমাদের ভূমিকা। তারপরের পয়েন্ট হচ্ছে ঋগ্বেদ। বেদগুলির 4টি অংশ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। বৈদিক সাহিত্যে সংহিতা ও ব্রাহ্মণ অংশ দুটিকে কর্মকাণ্ড ও আরণ্যক ও উপনিষদ দুটিকে জ্ঞানকাণ্ড বলা হয়। ভারতের আদিমতম সাহিত্য ঋগ্বেদ। ইন্দো ইউরোপিয়ান সংস্কৃতির ভারতে অবস্থিত এক শাখা হিসেবে ঋগ্বেদের সৃষ্টি। পুরাণকালে ঋগ্বেদ সংহিতার অনেকগুলো শাখা ছিল। এখন তাদের মধ্যে শাকল ও বাষ্কল দুটি পাওয়া যায় এবং শাকল শাখাটি বেশি ব্যবহৃত। ঋগ্বেদের শাকল শাখায় 10টি মণ্ডল, যাতে মোট 1028টি সূত্র বা মন্ত্র রয়েছে। এই সূত্রগুলি হচ্ছে 10,850 শ্লোক বা ঋকের সমষ্টি। ঋগ্বেদের 10টি মণ্ডলের সবগুলি এক সময় রচিত হয়নি। ঋগ্বেদের সবচেয়ে পুরনো মণ্ডলগুলি হচ্ছে 2য় থেকে 7ম মণ্ডল, যেগুলো 7 জন ঋষি ও তাদের পরিবারবর্গের লেখা, তাই তাকে পারিবারিক মণ্ডলও বলা হয়। একটি পয়েন্ট শেষ। তারপর হচ্ছে তোমাদের দ্বিতীয় পয়েন্ট, সামবেদ সংহিতার 3টি পাঠ বেদ আছে। জৈমিনীয়, রানায়ণীয় ও কৌতুম শাখা পাওয়া যায়। ভগবদ গীতাতে ভগবান নিজেকে বেদের মধ্যে সামবেদ ব্র্যাকেটে রয়েছে বেদানাং সাম্য বেদু হস্মি গীতার 10 থেকে 12 নম্বর শ্লোকে বলেছেন। কিন্তু একজন ইন্ডোলজিস্টের চোখে সাম্যবেদের গুরুত্ব খুব কম। তারপর আবার ব্র্যাকেটে রয়েছে প্রচলিত ঐতিহ্য অনুযায়ী সাম্যবেদের 1000 শাখা ছিল, হয়তো
কোনো এক শাখা কোনো এক শাখা ছিল সে যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে সেটি লুপ্ত। সামবেদের 1810টি মন্ত্রের মধ্যে 1735টি ঋগ্বেদের অষ্টম ও নবম মণ্ডল থেকে অবিকৃতভাবে নেওয়া হয়েছে ও বাকিগুলির অধিকাংশই যজুর্বেদে বা অথর্ববেদে নেওয়া হয়েছে। এখানে বলে রাখা ভালো যে সামবেদ মন্ত্রগুলি ঋগ্বেদের প্রাচীনতর অংশগুলোকে অনুসরণ করেছে, তাই এতে প্রাচীন দেবতাদেরই প্রাধান্য। সামবেদের যেসব সূত্রগুলি সংগীত হিসেবে প্রচলিত ছিল সেগুলো সামগান বলেই আমরা জানি। রবি কবির ভাষায় প্রথম সামরব তব তপোবনে। সামবেদের রচিতা গায়কদের প্রধান কাজ ছিল এই মন্ত্রগুলিকে গানের রূপ দেওয়া। তোমাদের তারপরের পয়েন্টটি হচ্ছে যজুর্বেদ সংহিতা। যজুর্বেদ সংহিতা দুই প্রাধান্য শাখা বিভক্ত, শুক্ল ও কৃষ্ণ। রচনাকালের দিক থেকে শুক্ল যজুর্বেদ পূর্ববর্তী। যজুর্বেদের প্রাধান্য যজ্ঞকেন্দ্রিক, এতে বিভিন্ন যজ্ঞের মন্ত্র ও অনুষ্ঠান সূত্র ও বিবৃতি, যজ্ঞবেদী নির্মাণ, যজ্ঞাগ্নি সমূহের আধান ইত্যাদি আছে। শুক্ল যজুর্বেদের দুই শাখা রচনাকাল অনুযায়ী কাব্য ও মাধ্য দিন। এদের পাঠ্যগত বিভিন্নতা মূলত ভৌগোলিক। বিভিন্ন প্রজন্মের মধ্যে দিয়ে শ্রুতি হিসেবে বিস্তার লাভ করার সময় পাঠ্যগত বিভিন্নতা এসে যায়। কৃষ্ণ যজুর্বেদের 5 বা 6 শাখার মধ্যে তৈত্তিরীয় শাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতের মন্দিরগুলিতে কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় শাখার প্রচলন বেশি দেখা যায়। তারপরের পয়েন্টটি হচ্ছে অথর্ববেদ সংহিতা। অথর্ববেদ কিন্তু শুরুতেই প্রাচীন বৈদিক সাহিত্য বেদ হিসেবে গণ্য হতো না। এ বিষয়ে প্রচুর উদাহরণ দেওয়া যায়, যেমন ঋগ্বেদের পুরুষ সূত্রে 3 বেদের উল্লেখ। অথর্ববেদের বেদ হিসেবে উল্লেখ আছে ছাদুগ্ন উপনিষদে, শতপথ ব্রাহ্মণে। অন্যান্য বিদ্যার সাথে অধব্যাগ্নিরস নামে এর মূল কারণ অথর্ববেদের বিষয়বস্তু, যা মূলত ইন্দ্রজাল, গৃহস্থ বা নারী বিষয়ক, সামাজিক ও পারিবারিক এবং রাজকীয় অনুষ্ঠান বিষয়ক মন্ত্র, যা বাকি 3 বেদের বিষয়বস্তুর সাথে সুসামঞ্জস্য নয়। তবে ঋগ্বেদের 10ম মণ্ডলে বা বৃহদারণ্যক উপনিষদে শেষাংশে এই ধরনের মন্ত্রের দেখা পাওয়া যায়, যেগুলো অর্থ অথর্ববেদের সমসাময়িক। পরবর্তীকালে অথর্ববেদের বেদ সাহিত্য হিসেবে স্বীকৃতি লাভের প্রধান কারণ পুরোহিত শ্রেণীর আধিপত্য বিস্তার ও সমাজে প্রতিকূল শক্তি ও রোগ ইত্যাদি প্রতিরোধের জন্য ইন্দ্রজালিক শক্তির গুরুত্ব বৃদ্ধি। তারপরের পয়েন্টটা হচ্ছে বেদাঙ্গগুলি হলো 6টি সহায়ক গ্রন্থ যা বেদকে সমর্থন করে, যার মধ্যে রয়েছে ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ, মিটার, জ্যোতিষবিদ্যা ও আচার। প্রধানত বেদাঙ্গগুলোকে 6 ভাগে ভাগ করা হয়: শিক্ষা, ব্যাকরণ, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প। কল্পসূত্রগুলো ধর্ম বিষয়ক। এদের আবার 4 ভাগে ভাগ করা যায়: ধর্ম, সূত্র, গৃহ ও শুল্ব। ভাষা, আঙ্গিক ও বিষয়বস্তুর দিক থেকে বিচার করে পণ্ডিতেরা সূত্রগুলি খ্রিস্টপূর্ব 5ম থেকে 3য় খ্রিস্টাব্দর মধ্যে লেখা হয়েছিল বলে মনে করেন। সূত্র রচয়িতাদের অধিকাংশদের নামের শেষে অয়ন থাকার জন্য, যেমন বুদ্ধায়ন, আশ্বলায়ন, অনেকে মনে করেন এরা কোনো এক গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন। তারপরের পয়েন্টটি হচ্ছে উপনিষদগুলি হলো দার্শনিক পাঠ্য যা চূড়ান্ত বাস্তবতা, স্বয়ং এবং মহাবিশ্বের প্রকৃতি অন্বেষণ করে। এগুলোতে আধ্যাত্মিকতা, নীতিশাস্ত্র এবং অধিবিদ্যার শিক্ষা রয়েছে। বৌদ্ধিক সাহিত্যের
বৈদিক বৈদিক সাহিত্যের শেষতম অংশ হচ্ছে উপনিষদগুলি, যার জন্য এদের বেদান্ত বলা হয়। উপনিষদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গুরুর নিকটে বসে জ্ঞান অর্জন। উপনিষদ নামের প্রচুর রচনা পাওয়া গেলেও যেগুলো বৈদিক সাহিত্যের অন্তর্গত, সেই চোদ্দটি উপনিষদকে প্রকৃত মুখ্য উপনিষদ বলে ধরা হয়। এই 14টি উপনিষদ এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে। অনেকে শেষ দুটিকে মুখ্য উপনিষদ হিসেবে ধরেন না। এদের রচনাকাল ধরা হয় খ্রিস্টপূর্ব 7ম থেকে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দী। তারপরের পয়েন্টটা হচ্ছে তোমাদের মহাকাব্য। মহাকাব্য যথা মহাভারত এবং রামায়ণ পৌরাণিক কাহিনী, যা ভারতীয় মূল্যবোধ, নৈতিকতা এবং সংস্কৃতিকে মূর্ত করে। এগুলোতে কর্তব্য, ধার্মিকতা ও আধ্যাত্মিক বৃদ্ধির শিক্ষা রয়েছে। তারপরে পয়েন্ট হচ্ছে জৈন সাহিত্য। জৈন গ্রন্থ যেমন আগাম এবং তদার্থ সূত্র, অহিংসা, আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক মুক্তির উপর জোর দেয়। এগুলিতে নীতিশাস্ত্র, অধিবিদ্যা এবং আধ্যাত্মিক অনুশীলনের শিক্ষা রয়েছে। তারপর হচ্ছে তোমাদের বুদ্ধ সাহিত্য। এখানে লেখা হয়নি বুদ্ধ সাহিত্য। তারপরের পয়েন্টটা হচ্ছে তোমাদের এখানে হবে বুদ্ধ সাহিত্য। বুদ্ধ সাহিত্যে ত্রিপিটক এবং মহাযান সূত্রের মতো বুদ্ধ গ্রন্থে 4টি সত্য, 8 গুণ পথ এবং বাস্তবতার প্রকৃতি শিক্ষা রয়েছে। তারা সমবেদনা, প্রজ্ঞা এবং আধ্যাত্মিক জ্ঞানের উপর জোর দেয়। এটি হচ্ছে বুদ্ধ সাহিত্য। বুদ্ধ সাহিত্য এখানে পয়েন্ট তোমরা লিখে নেবে। তারপর হচ্ছে তোমাদের উপসংহার। ভারতীয় সাহিত্যের গৌরব তার অসাধারণ সমৃদ্ধি, বৈচিত্র্য এবং গভীরতায় নিহিত। বহু শতাব্দী ভাষা এবং শৈলী বিস্তৃত। এটি দেশের সীমাহীন সৃজনশীলতা, বুদ্ধিক ভিত্তিক কৌতূহল এবং আধ্যাত্মিক অনুসন্ধানের একটি প্রমাণ। প্রাচীন বেদ থেকে আধুনিক ভারতীয় সাহিত্যের মানুষের অবস্থা অন্বেষণ করেছে, জীবনের সৌন্দর্যকে উদযাপন করেছে এবং মৌলিক প্রশ্নের উত্তর খুঁজেছে। বিশ্ব সাহিত্যে এর প্রভাব অনস্বীকার্য এবং এর প্রভাব ভারতের আত্মার প্রতিফলন হিসেবে রয়ে গেছে। বিশ্বব্যাপী পাঠকদের অনুপ্রেরণা, দিগদর্শনা এবং আনন্দের উৎস। এই হচ্ছে তোমাদের 12 মার্কের উত্তর। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। যদি পরবর্তী ক্লাসের জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের জন্য এই পর্যন্ত। ধন্যবাদ।